হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, সে আমার খুবই একজন পছন্দের অভিনেতার মধ্যে একজন। এবং এই মানুষটি এই মানুষটির নাম সবসময় বলিউডে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং এই মানুষটি যদি না থাকতো, অনেকে হয়তো তাদের যে ড্রিম প্রজেক্ট বা এইরকম কাইন্ড অফ ছবির সাথে তারা অ্যাসোসিয়েট হতে চায়, বা অনেকের অনেক ড্রিম প্রজেক্ট থাকে যেগুলো তারা যখন নিয়ে আসতে চায়, তো সেই সমস্ত মানুষদের জন্য এই মানুষটা সবসময় ইন্সপায়ার্ড একজন মানুষ হয়ে থাকবে। আমি আজকে কথা বলবো রাজ কাপুর স্যারকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে রাজ কাপুরের মোস্ট স্ট্যাবলিশমেন্ট ছবি, এবং রাজ কাপুরের নাম যখনই মনে পড়ে তখনই কিন্তু মেরা নাম জোকার এই ছবিটার কথা সবসময় মনে পড়ে। কিন্তু তোমরা কি জানো যে মেরা নাম জোকার এমন একটা ছবি ছিল যেটা কিন্তু তার ড্রিম প্রজেক্ট হওয়া সত্ত্বেও, এবং সেই ছবিটা করার জন্য সেই টাইমে সে তার 1 কোটি বাজেটের একটা ছবি ছিল। এবং সেই টাইমের 1 কোটি বাজেট মানে এই সময়ের 70 কোটির কাইন্ড অফ বাজেটের একটা ছবি। এবং সেই টাইমে 1 কোটি বাজেটের যে ছবি ছিল, তার সত্ত্বেও সেই ছবিটা, তার ড্রিম প্রজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু ছবিটা বক্স অফিসে সাফল্য আনতে পারেনি, এবং ছবিটা কিন্তু সো কল্ড কিন্তু ফ্লপ হয়ে যায়। পরে এই ছবিটা কাল্ট হয়ে যায়। পরে এই ছবিটা এমন একটা কালেকশন করে যেটা এখনকার ভ্যালুয়েশন অনুযায়ী কিন্তু প্রায় 1,050 কোটি টাকা মতো। এটার পিছনে রিজন কি, এটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত যদি রাজ কাপুরের মেরা নাম জোকারের জার্নি নিয়ে স্টার্ট করি। রাজ কাপুর যে একটা, প্রথমত তার যে প্রথম যদি ছবি বলি, তো 1935-এ তার প্রথম ছবি। তো রাজ কাপুরের 1935-এ যখন তার 10 বছর বয়স ছিল, তখনই তার প্রথম ছবি আসে। ছবির নাম হয় ইনকালাব বলে। এবং তারপরে রাজ কাপুরের একের পর এক ছবি আসতে থাকে। এবং 1947-এ ইন্ডিভিজুয়ালি প্রথম মুক্তি পাওয়া ছবি হয়, যে ছবিটার নাম হচ্ছে নীলকমল। এবং এরপরে কিন্তু রাজ কাপুর মাত্র 24 বছর বয়সে নিজের প্রোডাকশন হাউস খোলে, যেখানে কিন্তু আঁখ, সঙ্গম, তারপরে শ্রী 420 এরকম কাইন্ড অফ কিন্তু পরপর হিট হিট ছবি কিন্তু, এবং স্ট্যাবলিশমেন্ট ছবি কিন্তু তার প্রোডাকশন হাউস থেকে আসতে থাকে। স্পেশালি সঙ্গম বলে ছবিটা, যে ছবিটা একদম 60s বা আর্লি 60s এর টাইম লাইন করে এই ছবিটা এসেছিল। এই ছবির কিন্তু ডিউরেশন টাইম ছিল 4 ঘন্টা। মানে সেই টাইমে দাঁড়িয়ে এই ছবিটার প্রায় 2টো ইন্টারভেল ছিল। এবং রাজ কাপুরই এমন একজন অভিনেতা যার একমাত্র দুটো ছবি এসেছিল যেটা কিন্তু 2খানা ইন্টারভেল ছিল। একটা হচ্ছে মেরা নাম জোকার, এবং আরেকটা হচ্ছে সংগ্রাম। সংগ্রামের ডিউরেশন টাইম 4 ঘন্টা, এবং সংগ্রামের অ্যাকচুয়াল যেটা কাট ছিল সেটা 5 ঘন্টার ওপরে। এবং সংগ্রাম ছবিটা নিজের জায়গায় দুর্দান্ত একটা স্ট্যাবলিশমেন্ট ছবি হয়। সেই ছবিটা সুপার হিট ভার্ডিক্ট ছবি হয়। এবং এরপরে রাজ কাপুরের যে ড্রিম প্রজেক্ট ছিল সেটা হচ্ছে মেরা নাম জোকার। এবং মেরা নাম জোকার ছবিটা সে নিয়ে আসার জন্য পুরোপুরি পরিকল্পনা করে। ছবির বাজেট থেকে শুরু করে সবকিছু খুব ল্যাভিশ স্কেলে জিনিসগুলোকে নিয়ে আসতে চায় সে। এবং ছবির মিউজিক থেকে শুরু করে এখানে বড় বড় নাম, মান্না দে থেকে শুরু করে মুকেশ, অনেকজন এখানে অ্যাসোসিয়েট হয়। এবং ছবিটা ধীরে ধীরে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ওভার বাজেট ছবি হয়ে দাঁড়ায়। এবং মেরা নাম জোকার ওভার বাজেট হওয়া সত্ত্বেও সে এই ছবির কাজ মানে কখনো বন্ধ করে না। এই কাজটার ডিউরেশনই ছিল মোটামুটি 6 বছর। মানে 6 বছর তার টাইম লেগে গেছিল এই ছবিটাকে নিয়ে আসতে। এবং এই ছবিটার পিছনে তার যেরকম খাটুনি ছিল, সে যেরকম ভাবে ছবিটাকে বানাতে চেয়েছিল, অ্যাকচুয়ালি কিন্তু সেইভাবেই সে পুরোপুরি ছবিটাকে মানে জিনিসটাকে অডিয়েন্সের কাছে নিয়ে আসতে পারে বা প্রেজেন্টেশন করতে পারে, যে একজন জোকার বা একজন মানুষ তার কেরিয়ারটা বা তার লাইফ স্টোরিটাকে 3 রকম ভাবে দেখানো হয়েছিল এই ছবিটা। দুর্দান্ত একটা ছবি ছিল। ছবির ডিউরেশন টাইম মোটামুটি 4 ঘন্টা হয়। এবং এই ছবির প্রত্যেকটা তোমরা সেট আপ থেকে শুরু করে প্রত্যেকটা মিউজিক সমস্ত কিছু যদি দেখো, খুবই ল্যাভিশ স্কেলের জিনিসগুলো সেই টাইমে দাঁড়িয়ে। এবং রাজ কাপুরের পারফরমেন্স, এবং এই ছবিটা যেরকম ভাবে তিলটে পাটে সেই ক্যারেক্টারটাকে যেভাবে ডিফাইন করে, সেগুলো কিন্তু দুর্দান্ত ছিল। তো রাজ কাপুরের এই ছবিটা এত কিছু হওয়ার সত্ত্বেও কিন্তু ছবিটা ফ্লপ হয়। এর পিছনে রিজনটা কি ছিল? প্রথম রিজন এটাই ছিল, এই ছবিটা 4 ঘন্টার একটা ছবি, এবং 4 ঘন্টার ছবি সংজ্ঞাও ছিল। কিন্তু এই ছবিটা প্রথম থেকে এত পরিমাণে একটা হাইপ ক্রিয়েট করে রেখেছিল, এবং ছবির যে মেন ন্যারেটিভ ছিল সেটা কিন্তু কোথাও গিয়ে সেই রকম তখনকার দিনে মানে আর্লি 70s বা 60s এর সেই টাইমে এই ছবিটা অ্যাকচুয়ালি মুক্তি পেয়েছিল 1970s-এ। সেই টাইমে যেরকম একটা ইমেজ অডিয়েন্সের মানে অডিয়েন্স যেরকম লার্জার দ্যান লাইফ জিনিস দেখতে পছন্দ করতো, সেখানে কোথাও গিয়ে ড্রামা, ইমোশন এই জিনিসগুলো কিন্তু অডিয়েন্সকে বেশি পরিমাণে কানেক্ট করতে পারে। এবং এই ছবিটা কিন্তু সময়ের থেকে অনেক এগিয়ে এই ছবিটাকে রিলিজ করানো হয়েছিল। মানে এই কাহিনীটাই অ্যাকচুয়ালি টাইমলাইন থেকে অনেক কিছু আগে। ছবিটার মধ্যে গান, ইমোশন, ড্রামা সমস্ত কিছু ছিল। একটা বাচ্চা তার তার ম্যাডামের সাথে যে ইকুয়েশন বা কেমিস্ট্রি, সেটা ঋষি কাপুরের যে চরিত্রটা, তারপরে সেকেন্ড পার্টে আরেকজনের সাথে তার যখন ভালোবাসা হচ্ছে, সে যখন ফেম পাচ্ছে তাকে ভুলে যাচ্ছে। এবং তারপরে অন্তিম সময় যে সার্কাসের যে জিনিসগুলো যেগুলো দেখানো হয়, সেইগুলো মানে 3বারই ধোকার পাচ্ছে। এবং জোকারের যে ক্যারেক্টারটা সেটাকে অ্যাট দি এন্ড যেভাবে ডিফাইন করার প্রচেষ্টা, তার মায়ের সাথে ইকুয়েশন, গানগুলো যেভাবে পোর্ট্রে করা ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা পর একটা কিন্তু খুব স্ট্যাবলিশমেন্ট হওয়ার সত্ত্বেও এই ছবিটা কিন্তু বক্স অফিসে একদম চলে না। ছবির বাজেট 1 কোটি হয়, এবং ছবির যেটা টোটাল কালেকশন সেটা প্রায় 80 লক্ষ টাকা মতো হয়। তো এই ছবিটা বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়ে। এবং শোনা যায় এটাও যে রাজ কাপুর এই ছবিটা বানানোর জন্য নিজের ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। এবং এই ছবিটা যখন আসে, যখন ফ্লপ হয়ে যায়, তার সবকিছু চলে যায়। এবং তারপরে এই ছবিটা কিভাবে রিভাইভ করবে তার মাথা কাজ করে না। তো পরবর্তী টাইমে 2-3 বছর পর এই ছবিটা রিভাইভ হয়, এবং এই ছবিটা এমন একটা কালেকশন
পরবর্তী টাইমে এই ছবিটা এমন একটা বক্স অফিস কালেকশন করে যেটা ওভার টাইম বা লাইফ টাইম কালেকশন প্রায় 16 কোটি টাকা হয়, যেটা এখনকার ভ্যালুয়েশন অনুযায়ী প্রায় 1050 কোটি টাকা। তো সেটা কেন, সেটার পিছনে একটা কথা বলবো। তো ছবিটা 2-3 বছর পর এই ছবির রাইটস কিন্তু বিক্রি করে দেয় রাজ কাপুর। তার কাছে এই ছবির রাইটস বিক্রি করা ছাড়া তার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। সে পুরোপুরি দেনায় ডুবে গেছিল এবং 16 লক্ষ টাকা দিয়ে মাত্র একটা 1 কোটি টাকা বাজেটের ছবিকে তার সমস্ত কিছু মানে রাইটস থেকে, থিয়েট্রিক্যাল রাইটস থেকে সমস্ত কিছু সে বিক্রি করে দেয় রাশিয়াতে। এবং রাশিয়াতে সেই টাইমে মানে একটুখানি প্রবলেমেটিক দেখা যায় এবং তারা পলিটিক্যাল অ্যাঙ্গেলের কোনো ছবিকে নিয়ে আসতে চাইছিল না। তো তারা যে জিনিসটা করে, তারা এই ছবিটাকে 2-3 বছর আবার মুক্তি দেয় এবং তারা এই যে ছবির যে 3টে ন্যারেটিভ ছিল সেগুলোকে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে আলাদা আলাদা ছবিগুলোকে রিলিজ দেয়। এবং প্রথম পার্ট একদম ব্যাপকভাবে অডিয়েন্সের রেসপন্স পায়, সেকেন্ড পার্ট আরো ভালো রেসপন্স পায় এবং থার্ড পার্ট দুর্দান্ত হয়। তারা পার্ট ওয়েতে জিনিসগুলোকে নিয়ে আসে, যেখানে রাজ কাপুর যেটা ভুল করেছিল সেটা প্রথম তার সে ওয়েব সিরিজ টাইপের সিনেমাটাকে নিয়ে আসে এবং একসাথে নিয়ে আসে এবং অডিয়েন্সের সেই ওই বোর্ডনেসটা যেটা এসে যায় সেটা কিন্তু রাশিয়ার ক্ষেত্রে হয়নি। এবং রাশিয়াতে এই ছবিটা 16 কোটি টাকা বক্স অফিস কালেকশন করলো। রাজ কাপুরের এটা কোনো লাভ হয় না, কারণ তার পুরোপুরি সমস্ত কিছু রাইটস সে বিক্রি করে দেয় রাশিয়াতে। তো এই কারণে কোথাও গিয়ে মেরা নাম জোকার পরবর্তী টাইমে কিন্তু প্রচন্ড কাল্ট হিট হয়েছিল এবং এখনো পর্যন্ত অনেক অডিয়েন্স এটাকে মাস্টারপিস ছবিতেই কিন্তু কনসিডার করে। এরপরে মেরা নাম জোকারের পরে তার যে লাইফ বা তার যে পুরোপুরি সিনেমা জগৎ থেকে তার যে এইরকম কাইন্ড অফ একটা ফেলিওর তাকে দেখতে হয়েছিল, তার একমাত্র রাস্তা কিন্তু ববি হয়ে দাঁড়িয়েছিল। ববি একমাত্র ছবি ছিল যেটা কিন্তু তার কেরিয়ারকে রিভাইভ করে আনে। কারণ ববিতে যেরকম কাইন্ড অফ সে ঋষি কাপুরকে কাস্ট করে বা ডিম্পল কাবাডিকে কাস্ট করে, যেরকম ল্যাভিশ স্কেলে সে জিনিসগুলোকে দেখানো শুরু করে, তো ববি কোথাও গিয়েছিল মানে এমন একটা ছবি যেটা দুর্দান্ত পরিমাণে একটা কালেকশন করে এবং এখনকার ভ্যালুয়েশন অনুযায়ী এই ছবিটাও প্রায় 1000 কোটির উপরে কালেকশন করে। তো ববির যেরকম ভাবে সে বানিয়েছিল, তার পুরোপুরি ডিরেকশন থেকে, তার রাইটিং থেকে সবকিছুতে সে যুক্ত ছিল। তো সেই কারণে ববি দুর্দান্ত হিট হয় এবং তারপরে থেকে আবার আরকিউ স্টুডিওস একটা ব্যাপকভাবে একটা রিভাইভ মোডে চলে আসে। এই কারণে রাজ কাপুরের মেরা নাম জোকার যে ফ্লপ হয়েছিল সেটা পরে গিয়ে একটা কাল্ট ক্লাসিক হয়ে দাঁড়িয়েছিল। এটাই ছিল রিজন। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে, এবং তোমরা যদি মেরা নাম জোকার দেখে থাকো তোমাদের কেমন লেগেছে ব্যক্তিগতভাবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।